হিন্দু মহিলাদেরটা কি? মেয়েদেরকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, মারধর করেছে, শাঁখাচুরি ওটাও হচ্ছে কি মানে ভেঙে দেওয়া। ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। देशवासियों को गंगा में बहा देने की बातें हो रही है। ममता जी तो चुप है, उनकी पूरी गैंग चुप है। আমাকে নিজের ভোট ব্যাংকটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে, আমাকে নিজের ভোট ব্যাংকটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে। আজ কবিতাটা একটু বদলে বলতে ইচ্ছা করছে, হিন্দু বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত। হিন্দু আসলে বড্ড সস্তা, কেটে ভাসিয়ে দেওয়া যায়, ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া যায়, কচুকাটা করা যায়, হিন্দুদেরকে দেশ ছাড়া করা যায়। এক রাতের নোটিশে হিন্দুদেরকে বলা হয় চলে যাও, নয়তো কনভার্ট করো। হিন্দুদেরকে শাখা সিঁদুর তার বাড়ির মেয়েদের বোনেদের ভেঙে দেওয়া যায়, হিন্দু স্থাপত্যগুলো ধ্বংস করা যায়, অর্ধ ধ্বংস করে তার মধ্যে নতুন স্থাপত্য তৈরি করা যায়। হিন্দুরা সবচেয়ে অসহায় এবং হিন্দুদেরকে যা ইচ্ছা কিছু করা যায়, বুঝলেন? কেন এই কথাগুলো বলছি? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়দের যে গ্যাং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়দের যে গ্যাং, সেই গ্যাং তো হুমায়ুন কবির 22 দিন 23 দিন হয়ে গেছে। আমি নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলাম 21 দিনের মাথায় হুমায়ুন কবির এই কথাটা বলার। আজ 23 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো কথা বললেন না হুমায়ুন কবিরকে নিয়ে। উল্টে হুমায়ুন কবির বলছেন যে আমার নেত্রীর ভোট ব্যাংককে সুরক্ষিত রাখবার জন্য আমি এই কথাগুলো বলবো, আমি ক্ষমা চাইব না। কি বলেছিলেন উনি বলেছিলেন ভাগীরথীর জলে 2 ঘন্টার মধ্যে হিন্দুদেরকে ভাসিয়ে দেবেন। ভাবুন, ঠিক এই কথাটা কোনো হিন্দু, কোনো অন্য ধর্মের বা সম্প্রদায়ের কাউকে নিয়ে কোনো রাজ্যে যদি বলতো, তাহলে কি আন্তর্জাতিক খবর হতো না? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মোমবাতি মিছিল হতো না? এই যে কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, কার্তিক মহারাজ নাকি সাধুই নন, রামকৃষ্ণ মিশন আসানসোল নাকি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করে, ইসকন নাকি দিল্লি থেকে এই সমস্ত কিছু চালানোর জন্য নির্দেশ পায়। ভাবুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কোনো যোগী আদিত্যনাথ যদি এটা ইমামদের নিয়ে বলতেন, এতক্ষণে গোটা ভারত শান্ত থাকতো। এতক্ষণে গোটা ভারতে নরেন্দ্র মোদী পদত্যাগ করো, নরেন্দ্র মোদী দূর হটো, এই সমস্ত কথা কি বলা হতো না? আবারও বলছি, হিন্দুদেরকে নিয়ে মশকরা করা যায়, হিন্দুদেরকে গালাগাল দেওয়া যায়, হিন্দু ধর্মগুরুদের বলাই যায় আরে ও সাধু সন্ত নাকি, ও তো ভণ্ড, ও তো সাম্প্রদায়িক। গেরুয়া বসনধারী হলে তাকে খুব সহজে দাগিয়ে দেওয়া যায় সাম্প্রদায়িক বলে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজে কন্যাকুমারীতে অবস্থিত এই বিবেকানন্দ রক, সেখানকার সাধু সন্তদের নিয়ে প্রশ্ন পর্যন্ত তুলতে পারেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হয়তো
নির্দিষ্টভাবে একটি ভোট ব্যাংকে কেটার করছেন, আজও করছেন। এবং এটা আজ আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস অস্তিত্ব সংকটে ভুগছে? এটা নরেন্দ্র মোদী আমার সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভালো বুঝছেন তা হলো নিজের দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই মানুষটিকে গালাগাল করতে হবে, মানুষটি যাকে ফুল দিচ্ছে তাকে গালাগাল করতে হবে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে গালাগাল করতে হবে, স্বামী বিবেকানন্দকে, তার যে অনুগামীরা তাদেরকে গালাগাল করতে হবে, কার্তিক মহারাজকে গালাগাল করতে হবে, ভারত সেবাশ্রম সংঘকে দাগিয়ে দিতে হবে, ইসকনকে দাগিয়ে দিতে হবে। ভালো করে বুঝুন, হুমায়ুন কবিরদেরকে, শেখ শাহজাহানদেরকে যদি এই বার্তাটা দেওয়া যায় যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি হুমায়ুনের লোক, মোর নাম এই বলে খ্যাত হোক আমি শাহজাহানের লোক, তাহলে একটা বার্তা দিতে হবে। বার্তাটা খুব স্পষ্ট, শৈব, শাক্ত, বৈষ্ণব প্রত্যেকটি ধর্ম, তাদের যে সেক্টগুলো রয়েছে তাদেরকে আক্রমণ করো। নরেন্দ্র মোদী শুধু ধ্যান করতে গেছেন, ভাবুন, চুপচাপ ধ্যান করতে গেছেন, এবং প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানে তার পেছন পেছন সাংবাদিকেরা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতেও সমস্যা, এত গুস্সা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এত রাগ মমতা বন্দ্যোপাধ্যায়, এরপর কন্যাকুমারী যাবেন কিনা ভেবে দেখবেন নাকি। কত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। দক্ষিণেশ্বরে যাওয়া হয়তো বন্ধ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, হয়তো স্বামীজির ভিটে বাড়িতে যাওয়া বন্ধ করবেন, মায়ের বাড়িতে প্রথম প্রধানমন্ত্রী মায়ের বাড়িতে এসে মাথা নত করেছিল, সেই মায়ের বাড়িতে যাওয়া হয়তো বন্ধ করবেন। একটা সময় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মন্দিরে যাওয়া বন্ধ করে দেবেন, কারণ নরেন্দ্র মোদী গেছেন। এই লোকটা, আবারও বলছি, এই লোকটাকে নিয়ে সমস্যা কেন? কারণ বিরোধীরা বুঝে গেছে এই লোকটাই আসছেন, বিরোধীরা বুঝে গেছেন মা শারদার বাড়িতে তিনি যে কাজটি করলেন এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার করা উচিত। মা শারদার বাড়িতে রামকৃষ্ণ মিশনে নরেন্দ্র দামোদর দাস মোদী যে কাজটা করছেন সেইটা আসলে এটা বারবার বার্তা দেওয়া যে হিন্দুরা দুর্বল নয়, হিন্দুদেরকে নিয়ে মস্করা করো না, হিন্দুদেরকে এত সহজে কোনো সিটিং এমএলএ সে বলো না যে তোমাদেরকে কেটে ভাসিয়ে দেব ভাগীরথীর জলে। কিন্তু পয়েন্টটা সেটাই হয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই কাজটাই করছেন। হিন্দু বড় সস্তা কেটে ছড়িয়ে দেওয়া যায়, হিন্দু বড় সস্তা কেটে ভাসিয়ে দেওয়া যায়। আবারও বলছি, অন্য কোনো ধর্মে, অন্য কোনো বর্ণে, অন্য কোনো সম্প্রদায়ের কাউকে নিয়ে এই রসিকতা, এই ভয়ঙ্কর কথাগুলো বোধহয় বলা যেত না, যেটা হুমায়ুন কবির বলছেন হিন্দুদেরকে নিয়ে। একজন সিটিং এমএলএ বলছেন, মুখ্যমন্ত্রী চুপ। হুমায়ুন কবির রিপাবলিক বাংলার সামনে বুক চিতিয়ে বলছেন আমার ভোট ব্যাংকের জন্য এই কথাগুলো আমি বলবো, আমি কিসের ক্ষমা চাইব? ভাবুন, এটা যদি যোগী আদিত্যনাথ বলতো, বুক চাপড়ে রুদালি গ্যাং রাস্তায় বসে পড়তো খান মার্কেটের সামনে, নন্দনের সামনে, একাডেমির সামনে। আজকে কোনো কবি এটা লেখার জন্য নেই যে হিন্দু বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত, কিন্তু একটা কবি যে কাজগুলো করতে পারতো সেই কাজগুলো আজ বাংলা টেলিভিশনে আবার আমি করছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মিনমিনে মিডিয়া এবং এই কবি, এই ভাতাজীবী, এই কমিটিজীবী, এরা আসলে কতটা নির্লজ্জ সাফাই তারা এই হিন্দু বিরোধী স্ট্যান্ড পয়েন্ট নিয়ে দিচ্ছে। কিসের জন্য? আমাদের কোথায় যাওয়ার আছে হিন্দুদের? দেখুন হুমায়ুন কবির ঠিক কি বলেছিল। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। একদিকে হুমায়ুন কবির এই কথাগুলো বলছেন, হুমায়ুন কবির সৎ, হুমায়ুন কবির ভালো ছেলে, হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, মোর নাম এই বলে খ্যাত হোক আমি হুমায়ুনেরই লোক। কিন্তু অন্যদিকে সন্দেশখালীর মায়েরা যখন অভিযোগ করছিল তখন সেই অভিযোগগুলো আবার মিথ্যা হয়ে যায়, তখন আবার তাদেরকে দাগিয়ে দেওয়া হয়। এখানেই আমার প্রশ্ন, ময়ূকের প্রশ্ন, আজ এই মুহূর্তে সত্যিই তো হিন্দুদের যাওয়ার কোথায় জায়গা আছে? তৃণমূল কংগ্রেস নেত্রী আসলে যে কাজটা করছেন সেইটা কি জলের মতন পরিষ্কার? এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, ভরসা মুসলিম ভোট, তাই হুমায়ুনকে মাফ, 7 খুন মাফ।
করো বাবা, যা করার করো, মুসলিম ভোটটা যেন একত্রিত থাকে বাবা, কারণ হিন্দুরা ঘুমাচ্ছে। হিন্দুদেরকে সব কিছু করা যায়, হিন্দুদেরকে নিয়ে মন্দিরের ঘন্টার মতন বাজানো যায়, রসিকতা করা যায়, মস্করা করা যায়, কেটে ভাসিয়ে দেওয়া যায় ভগীরথীর জলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নটা আপনারা বিবেচনা করুন এবং তার পাশাপাশি এই কথাগুলো ভালো করে শুনুন। এটা কাশ্মীরের কথা নয়, এটা সন্দেশখালীর কথা। আমি আজ একদম স্ট্রেট লাইন নিচ্ছি, যদি আপনার অসুবিধা হয় আপনি টিভি বন্ধ করে দিতে পারেন, কিন্তু এই কথাগুলো হিন্দুদের শোনা উচিত। আবারও বলছি, যদি আপনার মনে হয় যে ময়ূক বাড়াবাড়ি করছে, হ্যাঁ হয়তো বাড়াবাড়ি করছে, কিন্তু এই কথাগুলো প্রয়োজন। তার কারণ মিনমিনে মিডিয়া ততদিন অবধি চুপ থাকবে যতদিন না আপনাকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, আমার ডেমোগ্রাফি বদলে দেওয়া হবে, আমাকে বলা হবে যে এই বাংলা থেকে তোমাকে এক দিনের মধ্যে, এক রাতের নোটিশের মধ্যে চলে যেতে হবে, নয়তো ধর্মান্তরিত করতে হবে, নিজেকে কনভার্ট করতে হবে, শাখা সিঁদুর ভেঙে দেওয়ার কথা হবে। আমরা চুপ করে থাকবো, কারণ হিন্দু বড় সস্তা। সন্দেশখালীর মহিলারা ঠিক কি বলেছিল শুনুন। দিনের পর দিন চলেছে, দিনের পর দিন চলেছে। শেখ সাধারণ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, হিন্দু মহিলাদের ডাকে। দিনের পর দিন চলেছে, দিনের পর দিন চলেছে। শেখ সাধারণ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, হিন্দু মহিলাদের ডাকে। এরকম মেয়েদেরকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, মারধর করেছে, শাঁখা চুড়ি ওটাও হচ্ছে কি মানে ভেঙে দেওয়া হয়েছে। শাঁখা চুরি ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে। হচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য মেয়েরাও তো হচ্ছে কি আর বসে থাকবে না, যা মানে নিজে আত্মরক্ষা করার জন্য তো তাদের সঙ্গে তো ধস্তাধস্তি হয়, সেইভাবেই হচ্ছে ভেঙেছে। কিংবা না ভাঙলেও একটা পুরুষের সঙ্গে একটা মহিলা তো আর মানে ইয়ে করে পারে না, সংগ্রাম করে তো পারে না, এইভাবেই ভেঙেছে আর কি। এটাকেই হচ্ছে কি না কি বলা হয়, মানে জবরদস্তি করে ভেঙে দেওয়াই বলে। কে বাঁচাবে? একদিকে রামরাজ্য, অন্যদিকে ভোট জেহাদ। নরেন্দ্র মোদী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলে যাবেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়দের পেছনে এখন পাকিস্তানেরও হাত আছে, কারণ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীও চান মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, রাহুল গান্ধী জিতুক, নরেন্দ্র মোদী হারুক। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নাকি এগুলো চালিয়ে যাবেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার দল অস্তিত্ব সংকটে ভুগছে, তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে যাবে এবং বাঁচানোর একমাত্র উপায় মুসলিম ভোট, সংখ্যালঘু ভোটও না, একেবারে স্পেসিফিক্যালি মুসলিম ভোট। নরেন্দ্র মোদী ঠিক কী কথা বলেছিলেন রিপাবলিককে দেওয়া এক্সক্লুসিভ সেই ঐতিহাসিক সাক্ষাৎকারে রোড শো থেকে একবার দেখে নেব। मोदी जी 21 दिन हो गए, 3 हफ्ते। हुमायूं कबीर तृणमूल के जो एमएलए है उसने बोला था हिंदुओं को काट के भागीरथी में बहा देंगे। उसके बाद ममता बनर्जी ने तो ना नहीं बोला, उसके ऊपर रामकृष्ण मिशन भारत सेवाश्रम को इंसल्ट किया और इसके बाद बोला रामायण महाभारत सब कुछ खत्म हो जाएंगे, कुरान। लेकिन मेरा विकास का जो कहानी है वो खत्म नहीं होगा। ऐसा क्यों कर रहे ममता जी? देखिए, ममता जी की राजनीति इसी पर निर्भर है। वोट बैंक की राजनीति के लिए, वोट जिहाद के लिए वो लगातार रामनवमी पर प्रतिबंध लगाना, दुर्गा विसर्जन पर प्रतिबंध लगाना, कोई जय श्री राम बोले तो लड़ाई लड़ लेना, और वो परंपरा उनकी अपनी पार्टी के हर व्यक्ति में आई है और इसलिए वो सभी हिंदुओं को डुबो देने की, बहा देने की, बोलने की हिम्मत कर रहे हैं। इससे बड़ा देश का कोई दुर्भाग्य नहीं हो सकता है। और नेशनल मीडिया जो आए दिन जो खान मार्केट गैंग है वो ऐसे ऐसे विषयों को उछालती है, उनके ध्यान में ये नहीं आता है कि इतना गंभीर मुद्दा है कि देशवासियों को गंगा में बहा देने की बातें हो रही है। ममता जी तो चुप है, उनकी पूरी गैंग चुप है। রামরাজ্য বনাম ভোট জেহাদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জেহাদ করছেন, নরেন্দ্র মোদী বলছেন রামরাজ্য তৈরি করার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির এবং শেখ শাহজাহানকে তার পছন্দের লোক মনে করছেন, নরেন্দ্র মোদী মনে করছেন যে এই বাংলার সন্দেশখালীর মায়েদেরকে বাঁচানোটা তার সবচেয়ে বড় প্রায়োরিটি। এবং সেখান থেকেই এই প্রশ্নটা এই মুহূর্তে আমার প্রশ্ন নম্বর 2, হিন্দু বড় সস্তা কেটে ভাসিয়ে দেওয়া যায়, কুচি কুচি করে কেটে দেওয়া যায়, কুচুকাটা করা যায়, এক রাতের নোটিশে বলা যায় বেরো 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 বেরো, হয় কনভার্ট হয়, নয় বউ বাচ্চাকে রেখে চলে যাও, নয়তো বেরিয়ে যাও।
যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করব। রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী সঞ্জয় শাস্ত্রী, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, কৌশিক অধিকারী, অভিনেতা, নাট্যকার আজিজুল বিশ্বাস, অধ্যাপক। প্রত্যেকের কাছে যাব, কিন্তু আজিজুল সাহেব আপনার কাছে একদম শুরুতে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট জেহাদ নরেন্দ্র মোদী বলছেন, সত্যিই কি হিন্দুরা বড্ড সস্তা হয়ে যাচ্ছে? কেটে ভাসিয়ে দেওয়া যায়, কচুকাটা করা যায়। এবং হুমায়ুন কবির, আজকে আমি দেখাবো সেই প্রতিক্রিয়া, বুক চিতিয়ে চোখে চোখ রেখে, যেটা আমি বলি, চোখে চোখ রেখে বলছেন ভোট ব্যাংকের জন্য আমরা এটা বলে যাব। অবস্থান স্পষ্ট, 30-70। কোনো দলের প্রবক্তা না হয়ে একটা কথা সোজাসুজি বলে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তকমা দেওয়ার যে চেষ্টা হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। মানে তার আগে দুর্গাপূজার নাম কেউ জানতো না। কাকে তুমি বলছো? তার আগে দুর্গাপূজার নাম বোধহয় কেউ জানতো না। এক পেশে অবশ্যই জানতো। তার আগে দুর্গাপূজা, রামের নামও তো জানতো। হ্যাঁ, রামের নামও তো জানতো। মোদির আগে কি রামের নাম জানতো না ভারতবাসী? খুব সহজে বলা যায়। এবার এই কথাটাই আজিজুল সাহেব, আমি আজকে যেহেতু আজকে আমি বিতর্কের জায়গাতে মানে তর্কাতর্কি করবো না। আজিজুল সাহেব, আপনি যে সহজে বললেন ব্যাপারটা, রামের নামও তো কেউ জানতো না, আপনি এবার রামটা সরিয়ে অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো ধর্মের, কোনো ধর্মগুরু, কোনো প্রবক্তা বা কোনো ভগবানের নাম বসিয়ে বলুন তো এই কথাটা। আমি একটানা বলি, আপনি এটা বলতে পারবেন? আমি একটানা বলি, পারবেন না। না না, আমাকে এটা বলতে পারবেন। রামের নামটা সরিয়ে দিয়ে আপনি বলুন রামের নামে জানার জায়গায় বিপ করে, আমি বলছিও না, বিপ করে অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো ধর্মের, কোনো একদম মাথা যিনি, কোনো একদম সবচেয়ে বেশি আরাধ্য ব্যক্তি বা পূজনীয় যিনি, তার নাম বলে বলুন। আমি চ্যালেঞ্জ করছি, আজকে আপনার এবং আমার দুজনের নামেই বিশাল বিশাল বড় বড় এই দিস্তে কমপ্লেন আসবে। কেন বলুন তো? তার কারণ তাদের ক্ষেত্রে, আচ্ছা আমি যাই না, ফতোয়া না ভোট জেহাদ আমি যাই না, কিন্তু কেন বলুন তো? তার কারণ খুব লাইটলি ব্যাপারগুলোকে নিয়ে ফেলা হচ্ছে। নরেন্দ্র মোদী আসলে এটা বন্ধ করার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদী স্ট্রেট কাট বলে দিচ্ছেন, ভাই এই চ্যাংরামিটা চলবে না। কেন এই চ্যাংরামিটা চলবে আজিজুলদা? আমি বলি, বলুন প্লিজ। আরে এটা গণতন্ত্রের উৎসব, নির্বাচন, এখানে দেবদেবতার মাহাত্ম্য প্রচার নয়। ঠিক, একদম নয়। ঠিক, এটা মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাচ্ছেন এটা গণতন্ত্রের উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় নই তো। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি পিসিআর কে বলবো, মমতা প্রচারক না, আমাকে বলতে দাও। আরে না, আমি এই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, শেখ শাহজাহানের মুখ্যমন্ত্রী, সন্দেশখালীর মায়েদের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শেখ শাহজাহান আর হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারেন না। এটা প্রতিবাদ করুন আপনারা। আর যদি প্রতিবাদ না করেন, কাল আপনার বাড়ির সামনে শেখ শাহজাহান এসে দরজা ধাক্কাবে। কেন করছেন এটা? নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট চলছে। হ্যাঁ, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা আচরণবিধির মধ্যে আছেন, এবং বিরোধী দলের পক্ষ থেকে হুমায়ুন কবিরের যে ন্যাক্কারজনক যে বক্তব্য, তার বিরুদ্ধে অভিযোগ গেছে। নির্বাচন কমিশন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? কি করেছে এতদিন পর্যন্ত? ঠিক। আমি তো ইনফ্যাক্ট এটাও বলবো, রাজশ্রী লাহিড়ীদের, তারাও তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তারাও তো কি সহজে, মানে এই হুমায়ুন কবিরের মানে সোয়াগটাই আলাদা। রাজশ্রী, আমি একবার পিসিআরকে বলবো, হুমায়ুন কবিরের আজকের যে প্রতিক্রিয়াটা, ভোট ব্যাংকের জন্য করি, একদম স্ট্রেট কাট। হিটলারও যেরকম বলতেন, আমার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, আমি ইহুদি নিধন করব। হুমায়ুন কবিরও ঠিক এই কথাটাই বলছেন। এই কনফিডেন্সটা কেন রাজশ্রী লাহিড়ীদের আসেন আমি যাই না। দেখেনি, আমি 61 বছর বয়স হলো, আমি কোনোদিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না। তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টানি শায়েস্তা করে দেবো বলতে পারেন, তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের, আমি নিজে বিলং করি, আমাকে নিজের ভোট ব্যাংকটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে, হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে, এটা বলেছি, এখনো বলছি। আমি এর জন্য ক্ষমাও চাইবো না। আনঅ্যাপোলজেটিক, যেটাকে ইংলিশে বলে, ক্ষমা চাইবো না। মুহিবদা, আমরা তো বারবার করে এই কথা বলে যাই, তবে তার আগে বুঝতে হবে যে জায়গা নিয়ে আজকে দাঁড়িয়ে এত কথাবার্তা হচ্ছে, সেই জায়গার এত মাহাত্ম্য কেন। কন্যাকুমারিকা, যে পাথরের ওপরে দাঁড়িয়ে বলা হয় দেবী কন্যাকুমারিকা, অর্থাৎ মা পার্বতী তপস্যা করেছিলেন মহাদেবের অপেক্ষায়, সেই একই স্থানে ডিসেম্বরের 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ, এই 3 দিন স্বামী বিবেকানন্দ সেখানে তপস্যা করেছিলেন। এবং
এত বছর পরে স্বামী রামকৃষ্ণানন্দকে তিনি চিঠি লিখছেন 1894-তে, যে আমরা 4 বছর ভারতবর্ষ পরিভ্রমণ করে তিনি সেখানে গিয়ে তপস্যা করছেন এবং তার উপলব্ধি কি তিনি বিশেষভাবে লিখছেন। দেশ স্বাধীন 1947-এ হচ্ছে। 17ই জানুয়ারি 1963 স্বামী বিবেকানন্দের জন্মের 100 বৎসর যখন পূর্ণ হচ্ছে 12 তারিখে, তারপরে 17 তারিখের একটা ফলক পড়ছে সেখানে দাঁড়িয়ে যে এখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন। তার আগে ভারতবর্ষের কারুর মনে হয়নি, কারুর কিছু হয়নি। এবং এটা কে করেছিলেন, এই উদ্যোগটা কে নিয়েছিলেন? না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক একনাথ রামকৃষ্ণ রানাডে। তিনি যে কারণে তিনি তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করে দিলেন, করে দিয়ে শুধুমাত্র গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করে অর্থ জোগাড় করে তিনি সেখানে 2টি মণ্ডপ তৈরি করলেন। একটা হচ্ছে শ্রীপদ মণ্ডপম এবং আরেকটি হচ্ছে বিবেকানন্দ মণ্ডপ। শ্রীপদ মণ্ডপ হচ্ছে যেখানে দাঁড়িয়ে যেখানে দেবী পার্বতী তপস্যা করেছিলেন, আরেকটি যেখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছেন বিবেকানন্দ মণ্ডপ, যেখানে এখনো অবধি সেই রামকৃষ্ণ পরমহংসদেবের সেই রামকৃষ্ণ ইনস্টিটিউটের বেলুড় মঠের অনুসারে মেডিটেশন হল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো রেগে যাচ্ছেন কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন কারণ এই যে আমরা 2014 সালে একটা কথা বলা হয়েছিল, 800 বছর পরে ঋষি বংশজাত ভারতবর্ষে দাঁড়িয়ে হিন্দু ভারতবর্ষে একজন হিন্দু শাসক এসেছেন। 1882 স্যার সৈয়দ আহমদ খান তার প্রথম লেখা যে কথা, উই দ্য পিপল অফ বুকস ক্যানট বি দ্য সাবজেক্টস অফ বেঙ্গলি হিন্দুজ. When British will leave, we have to ensure that the power should be transferred back to us since we are the descendants of the Mughals. Sir Sayyid Ahmed Khaner দাদামশাই ছিলেন ওয়াজিরে আজম মুঘল বাদশাহ, শেষ মুঘল বাদশার ওয়াজিরে আজম ছিলেন, মানে প্রাইম মিনিস্টার টু দ্য বাদশাহ অফ মুঘল বাদশাহ। তাই তার বক্তব্য, যিনি আলিপুর এই ওরিয়েন্টাল কলেজ অফ কমার্স, যেটা পরবর্তীকালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বলে এখন লোকে জানে, তার প্রতিষ্ঠাতা, যেখানে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল হিন্দুও কি কবর খুদেগি এএমইউ কি ধরতি পার। যারা দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, যার পাশে দাঁড়িয়েছিলেন সীতারাম ইয়েচুরি থেকে আরম্ভ করে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে ইন্ডিজোটের পিন্ডি চটকারও প্রত্যেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই একটাই কাজ করছেন, 30% ভোট ব্যাংক তাকে ইনশিওর করতে হবে। কারণ তিনি জানেন 30% ছাঁকা নম্বর নিয়ে মাধ্যমিকের ওরাল মার্কসের মতন যদি নামা যায় এবং তার সঙ্গে যদি আর কিছুটা ভোট খানিকটা এদিক ওদিক করে নিয়ে যায়, 10-15% করে নেওয়া যায়, আর বিজেপির ভোটটা কোনো ক্রমে সিপিএমকে দিয়ে যদি কাটিয়ে কুটিয়ে নেওয়া যেতে পারে, বাকি এদিক ওদিককে দিয়ে, সিপিএমকে দিয়ে, কংগ্রেসকে দিয়ে, তাহলে পরে উনার ক্ষমতায় থাকাটা এনশিওর হয়ে যাবে। কারণ একটা লাইন দিয়ে আমি শেষ করছি, স্বামী প্রণবানন্দজি মহারাজ, যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, হিন্দুর সব আছে, শুধু সংঘ শক্তি নেই। এবং সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হওয়ার বহু আগে বলেছিলেন যে সংঘ শক্তি অর্থাৎ সংগঠিত সংঘবদ্ধ শক্তি নেই, যে কারণে এত বছর ধরে মুঘল, পাঠান, হন, সৈয়দ, গাজী, গজনবীরা তারা ভারতবর্ষে এসে দাঁড়িয়ে অত্যাচার করতে পেরেছেন, রাজত্ব করতে পেরেছেন, পরবর্তীকালে ইউরোপিয়ানরা করতে পেরেছেন। যদি ভারতবর্ষের এই সংঘবদ্ধ শক্তি থাকতো তাহলে এটা সম্ভবপর ছিল। আমি কৌশিক অধিকারীর কাছে যাব। অধিকারী কৌশিক, আপনি তো বহু নাট্যকার, বহু কবি, লেখক, সাহিত্যিককে চেনেন, সিনেমা যারা করেন তাদের চেনেন। একজন আমি জানি খুব খারাপ কাজ করেছি আমি শুরুতেই যে কাজটা করেছি, অনেকে মেসেজও পাঠাচ্ছেন আমাকে, এটা বোধহয় বলা ঠিক হয়নি, আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে, আপনার কাছেও। মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত, ঐতিহাসিক লাইন, যুগান্তকারী লাইন, কবির লাইন, সেটাকে আমি কেন বললাম হিন্দু বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত। হিন্দুরা তো আসলে সস্তা, কচুকাটা করে ভগীরথীর জলে ফেলে দেওয়া যায়। এবং তারপর যে বলে এই কথাটা, মুখ্যমন্ত্রী তো কিছু বলেনি না, যে বলে সে বলে আমি বলবো, তার কারণ আমাকে ভোট ব্যাংক বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী ক্রিটিসাইজ করার পরেও মুখ্যমন্ত্রী মুখ খোলেন না। সত্যি কি হিন্দু বড্ড সস্তা, এবং সে কারণেই যা ইচ্ছা করা যায় হিন্দুদের সাথে? না, আমি একটা কথা বলছি ময়ূর, আমরা ছোটোবেলায় ওই স্কুলে আমাদের পড়ানো হতো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তো সেটা 2024 সালে এসে একটু পাল্টে গেছে, বাবার হইলে আবার জ্বর সারিবে ঔষধে। এই ঔষধটা হচ্ছে যে হুমায়ুনের বাবা চেষ্টা করেছিল, বাবরের ছেলে হুমায়ুন, তো হুমায়ুনের বাবাও চেষ্টা করেছিল, হুমায়ুনের ছেলে চেষ্টা করেছিল, তার ছেলে, তার নাতি, সবাই চেষ্টা করেছিল, বহু বছর ধরে চেষ্টা করেছিল, কেটে কুচিয়ে মন্দির ভেঙে শেষ করে দাও, পারেনি।
এখনও পারবে না। কেন পারবে না জানো তো? একটা কারণেই পারবে না, সেটা হচ্ছে যে এই যে হত্যার রাজনীতি, মানুষকে হত্যা করার রাজনীতি আমার মতের সঙ্গে মিলছে না তাই ওকে মেরে ফেলে দাও, এই যে রাজনীতি, এখান থেকে যে ধর্ম বলে যে তুমি আমাকে যে হত্যার কথা বলছো তুমিও আমার ভাই, তাই ওকে মেরে ফেলতে পারেনি, ও নিজের ভাইকে মারতে পারছে না। কারণ যে ওকে মারবে বলছে, হিন্দু ধর্ম বলছে যে তুমিও আমার ভাই, তাই পারছে না। তাই আগামী দিনে গোটা পৃথিবী বসুধৈব কুটুম্বকমের যে স্বৈরাচারিতা এতে আসবে। হত্যার গণতন্ত্র যেটা বামপন্থীরা এবং পশ্চিমবঙ্গের তৃণমূলী লোকেরা প্রচার করে থাকে, এই হত্যার গণতন্ত্র থেকে বসুধৈব কুটুম্বকমের স্বৈরাচারিতাতে গোটা পৃথিবী আসবে এবং প্রতিরোধ করে দাঁড়াবে যে তুমি যদি আমাকে হত্যা করতে আসো তারপরেও আমি তোমাকে ভাই বলবো এবং তোমার হত্যাটা আটকে দেব। সেই জায়গা থেকে এরা পারবে না, এদের বাপ জ্যাঠা কাকারা পারেনি। কিন্তু আমি একটা অন্য জায়গায় বলছি যে আচ্ছা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায়, বলছি ল অ্যান্ড অর্ডার, পুলিশ, এই যে যারা আছে, মানে এরা কি করে যে এই কথাটা তো একটা, মানে আমার তো মনে হয় ছোট্ট জ্ঞানে যে এটা তো একটা আইন বিরুদ্ধ কথা। মানে আমি একদল মানুষকে বলছি কেটে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো, প্রধানমন্ত্রীও তাই বললেন, এটা তো একটা আইন বিরুদ্ধ কথা। আমি ধর্মের কথা বাদ দিলাম, ও হয়তো ওর উগ্রতা থেকে বলেছে, এটা তো আইন বিরুদ্ধ কথা। মানে পুলিশ এটার জন্য ওকে তো ডেকে কান মুলে দিয়ে বলতে পারতো যে এটা আইন বিরুদ্ধ কথা বলছেন, ইলেকশনের সময় আপনি একজন জনপ্রতিনিধি, এটা বলতে পারেন না। এগুলো এইসব নির্বাচন কমিশনের আন্ডারে আছে, এর আন্ডারে আছে, এত জটিলতা বুঝি না বাপু, কিন্তু এটা তো একটা আইন বিরুদ্ধ কথা। তা সেই আইন মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার বকে দিচ্ছেন না? উনি শাস্তি দেবেন না, বকে দিচ্ছেন না কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস ভুলে গেছেন, উনি জানেন না মুসলিমরা, পশ্চিমবঙ্গের মুসলিমরা বুঝতে চেষ্টা করেছে, ভাবতে চেষ্টা করছে যে তারা আর ভোট ব্যাংক হয়ে থাকবে না, তারা আর ভোট ব্যাংক হয়ে থাকবে না। আর এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই হুমায়ুন বাবরের ছেলে হুমায়ুন কবিরদের মতো লোকেরা, মানে বাবরের জেনারেশনের হুমায়ুনদের মতো লোকেরা মরিয়া হয়ে উঠেছে মুসলিম সমাজকে ভোট ব্যাংক বানিয়ে রাখতে, যেটা মুসলিমরা করতে চাইছে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝে কিন্তু গেছে। এটা রাজপুত্র, এটা আমি কৌশিকদা আপনার কাছে আসবো। রাজপুত্র, এটা কি মানে কোনো কাজ হচ্ছে? এবং প্রথমত আমি তোমাকে একটাই প্রশ্ন করব, হুমায়ুন কবির যে কথাটা বললেন এবং যে দমের সাথে, কনফিডেন্সের সাথে বললেন আমি ক্ষমা কেন চাইবো, এটা উত্তরপ্রদেশে করতে পারতেন। বা উল্টো হুমায়ুন কবিরের জায়গায় অন্য কোনো নাম, ধরো রাজশ্রী লাহিড়ী, সঞ্জয় শাস্ত্রী, ঠিক এই কথাটাই অন্য কোনো ধর্মের, অন্য কোনো সম্প্রদায়, আমি নামও বলছি না, দেখো ভয় পাই আমি, এই নামগুলো বললে রাজ্য পুলিশ ওত পেতে বসে থাকে, কখন বলে দেবো এই তুমি তো সাম্প্রদায়িক। কিন্তু সত্যি হুমায়ুন কবির যে কাজটা করলেন, প্রধানমন্ত্রী স্পেসিফিক একটা কথা বলছেন যে এই মিনমিনে মিডিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গ্যাং, এই ভোট জেহাদ যারা করে তারা চুপ করে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গ্যাং কথা বলছে না, একজন সিটিং এমএলএ সে কিছু ভারতীয়কে, ভুলে যান হিন্দু মুসলিম, কিছু ভারতীয়কে, যেটা কৌশিকদা বললেন, ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, হুমকি দিচ্ছেন, তারা চুপ কেন? কোনো ন্যাশনাল ডিবেট হচ্ছে না কেন এই নিয়ে? মহিউদা, আমি সুবোধ বালকের মতন প্রত্যেকের কথা শুনেছি, একজনের কথার মাঝেও একটা ফুট কাটিনি। আমার বক্তব্য হচ্ছে, আমার অনুরোধ সকলের কাছে, প্লিজ আমাকে পুরো বক্তব্যটা শেষ করতে দেওয়া হোক। স্পর্শকাতর বিষয়, বক্তব্যটা শেষ করতে দেওয়া হোক, নাহলে পুরো আলাদা বাড়াচ্ছ তোমরা। না স্পর্শকাতর বিষয় এই কারণেই, কারণ যে ধরনের জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, হিন্দু মুসলমান এই শব্দগুলো, তো আমরা হিন্দু মুসলমান বলুন, আপনি বলুন। না বলছি আপনি বলুন স্পর্শকাতর কেন? আপনি বলুন তাহলে। স্পর্শকাতর কেন? আপনি বলুন। হিন্দু আপনি বেশি মুসলমান জানেন। এটা বললে আপনার সময় যদি কথা বলতাম মশাই, আপনার সময় কথা বলতাম, আপনি বলতে পারতেন। টেবিল বাজারে আপনি কথা বলতে পারতেন। আমি টেবিল বাজারে আপনি কথা বলতে পারতেন। আপনি অভিনেতা মানুষ, আপনি কি কেন অভিনয় করতে এসেছেন? আপনার সময় আমি টেবিল বাজারে ভালো লাগতো? অপ্রাসঙ্গিক হয়ে লাভ নেই। হিন্দু মুসলমান বললে স্পর্শকাতর কেন? বাঙালির এই ন্যাকামি কেন? অভিনয় জগৎ, শিল্পী জগৎ, পশ্চিমবঙ্গে
মশাই একটা কথা বলতে দেবো না আপনাকে এখানে। আচ্ছা আমি দুজনকে ব্যক্তিগত পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী যারা আপনারা আছেন, কে? হিন্দু আশ্চর্য। মুসলমান বললে স্পর্শকাতর হয়ে ওলে যায় বাবালে, কেন? ওলে কিসের বাবালে, ন্যাকামি? ওলে কিসের বাবালে, ন্যাকামি? ন্যাকামো? কিসের ন্যাকামি? দাও মশাই। হিন্দু মুসলমান দাও স্পষ্ট মশাই, করে চুপ বলুন, করুন। স্পষ্ট এটা করে পরিষ্কার বলুন। কথা। দাও একজন মশাই, চুপ করুন। মুসলিম, দাও মশাই। একজন মুসলিম আগে পড়াশোনা করে আসুন, জনপ্রতিনিধি আগে পড়াশোনা করে আসুন, আইন বুঝে হিন্দুদের আসুন, কেটে আগে ভাসিয়ে দেবে আইন বলছে। বুঝে আসুন মশাই, হিন্দুদের আগে আপনি কেটে আইন ভাসিয়ে বুঝে দেবে আসুন। বলছে। আরে অভিনয় তার করবেন না জন্য কেন মশাই? হিন্দুরা আরে আপনি একত্রিত নাটক হবে। করবেন না কেন মশাই? আগে আইন বুঝে আসুন। বাবার আরে হইলে আইন- আবার জ্বর। আরে বাবার আপনার সারি জ্বর মেরে আছে, ঔষধে। আপনার বেশ, জ্বর বেশ, আছে। বেশ, রাজপুত্র, আরে আইনটা বুঝে আসুন। কৌশিকদা বাকিদের আমি থামাচ্ছি। পড়াশোনা করে আসুন। রাজপুত্র তুমি বলে নাও, সংক্ষেপে বলে নাও। পরিষ্কার কথা হচ্ছে না, এখানে স্পষ্ট এটা কথা সংক্ষেপে কেন? বলার মতন বিষয় নয় মুদ্রা। এখানে এতগুলো অভিযোগ করা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে তর্কের খাতিরে আমরা ধরে নিলাম তৃণমূল কংগ্রেস এই কাজটা করতে, এই যে শৃঙ্খলা রক্ষার কথা হচ্ছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৃণমূল কংগ্রেসের হচ্ছে, বাকি সব দলের রয়েছে। আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেস অপারক, তৃণমূল কংগ্রেস তর্কের খাতিরে আমি ধরে নিলাম হুমায়ুন কবিরের ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি, দলীয় সূত্রে ব্যবস্থা নেয়নি, তৃণমূল কংগ্রেস অপারক। আমার বক্তব্য হচ্ছে সিআরপিসি 156/3 বাধ্য করে পুলিশকে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কেন যারা যারা এই নিয়ে প্রশ্ন করছেন, কেন তারা এই ব্যবস্থা নেননি? কেন আদালতের কাছে গিয়ে বলেননি যে পুলিশ কথা শুনছে না মশাই? পুলিশ, আমি উত্তর দিও রায়সিদা, এখানে প্রচুর রাস্তা নেওয়া যেত। একটা জনপ্রতিনিধির ক্ষেত্রে যে তৃণমূল নেতা প্রভাবশালী লোক, সে যদি কোনো, এরা কেন করেননি জানেন? দর্শক বন্ধুদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। এরা করেনি কারণ জানে এই জিনিস কোর্টে স্ট্যান্ড করবে না, এই জিনিস কোর্টে প্রপারলি স্ট্যান্ড করবে না, এই জিনিস নিয়ে রাজনীতি করা যায়, এই জিনিস আইনের চোখে এটা আইনের চোখে স্ট্যান্ড করানো যাবে না, এই নিয়ে রাজনীতি করা যায়। বিজেপি করছে রাজনীতি, কনসলিডেশন বিজেপি করছে। 2 ঘন্টার মধ্যে হিন্দুদেরকে ভাসিয়ে দেব ভাগীরথীর জলে, এই জিনিস আদালতে নিয়ে গেলে কোর্টে স্ট্যান্ড করবে না বলে তোমরা জানো। তোমরা আসলে ঠকঠক করে কাঁপছো হুমায়ুন কবিরকে দেখে। হ্যাঁ, অবশ্যই। প্রাক্তন বিজেপি নেতা হুমায়ুন কবিরকে দেখে রাজশ্রীরা ঠকঠক করে কাঁপছে। একদম একদম ঠকঠক করে ভয় একবারে টেবিল তলায়, পুলিশ যেরকম টেবিল তলায় লুকিয়ে যায়, তৃণমূলের নেতারা যেরকম টেবিল তলায় লুকিয়ে যায়, ওই রকম ধরনের ভয় পাচ্ছি। মানে আমরা দিনের পর দিন বলে গেছি, মহিদা তোমার শোতেও বলেছি যে এই সরকারটা আদালত চালাচ্ছে, এই সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন না। আজকে কিন্তু তৃণমূলের সমর্থক এটাই প্রমাণ করলেন, আমরা কেন আদালতে যাচ্ছি না। এই প্রশ্ন কথাগুলোর জন্যই আমরা অপেক্ষা, প্রত্যেকটা ইস্যুতে আমাদেরকে আদালতেই যেতে হয়েছে, এটা নিয়েও আদালতে যাওয়া হবে, একদম নিশ্চিন্তে থাকুন, কেউ বসে থাকবে না। তবে আমার একটাই শুধু প্রশ্ন, 2002 সালের গুজরাট নিয়ে যারা একেবারে বিরাট গেল রব, মানে নেলি কবে হয়েছিল, দিল্লির ঘটনা প্রকাশ্যে শিখ গণহত্যা হলো, তার দায়ও আমাদের ঘাড়ে যারা চাপালো, যারা মোমবাতি নিয়ে কথায় কথায় রাস্তায় বেরিয়ে গেল, বৃদ্ধজন, বুদ্ধিজীবী জন, এই যে এত উনি একজন অভিনেতাকে এতক্ষণ কথা বললেন, ওখানেও অনেক অভিনেতা অভিনেত্রী কাকপক্ষী আঁকা লোকজন একেবারে ক্যান্ডেল নিয়ে বেরিয়ে পড়তো। সেই ক্যান্ডেল মার্চগুলো কোথায়? আজকে হুমায়ুন কবিরদের জন্য কেন ক্যান্ডেল মার্চ হচ্ছে না? তারা মুখে নাকি টাকা পৌঁছে গেছে, টাকা পৌঁছে গেছে, তৃণমূল টাকা পৌঁছে দিয়েছে। আমার তো মাঝে মধ্যে মনে হয়, আমার রাজশ্রী রাজপুত্র, আমার তো মাঝে মধ্যে মনে হয় এই শেখ শাহজাহান বোধহয় কবিদেরকেও টাকা দেন। আমি কবিদেরকে ওপেন জিজ্ঞেস করছি, এই কবিদেরকে কবিতার বই ছাপানোর জন্য বোধহয়, কবিতা উৎসব করার জন্য বোধহয় শেখ শাহজাহান টাকা দিতে। যাই হোক, সে আলাদা ব্যাপার। সঞ্জয় শাস্ত্রী এখনো বলেননি, সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব এবং ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাকে। সঞ্জয় শাস্ত্রী, আপনাদেরই সম্প্রদায়ের একজন সাধক বা একজন মহারাজ, কার্তিক মহারাজ, নিজেকে রাস্তার নেড়ি কুকুর বলে আখ্যান করছেন নিজেকে। কিভাবে, কেন, কিসের জন্য, কেন বারবার বলছেন যে আমরা ঘেউ ঘেউ করছি? একটু দয়া করে শুনুন, আপনার বাড়িতে অ্যালসেশিয়ান আছে, কিন্তু রাস্তার এই কুকুরদের কথা একটু শুনুন, কারণ এরাই বারবার ঘেউ ঘেউ করে সজাগ করেছে যারা গৃহস্থ আছে তাদেরকে, যে চোর আসছে, আমাদের ধর্ম সংকট হচ্ছে। একবার দেখুন কার্তিক মহারাজ কি বলেছিলেন, সেই ঐতিহাসিক ভাষণ। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী, বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার নেড়ে কুত্তাগুলো
আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে, আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। মার নেড়ে কুত্তাগুলো। আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। সঞ্জয় শাস্ত্রী, আপনারা শান্তিতে কোথাও ধ্যান করতে যাবেন তাতেও আপত্তি, আপনারা চুরি ছাচ্চুরি নিয়ে বলবেন তাতেও আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছেন যে গেরুয়া দেখলে উনি খেপে যাবেন, জয় শ্রীরাম বললে উনি গাড়ি থেকে নেমে যাবেন, এবং যা কিছু হিন্দু, যা কিছু সনাতন, সমস্ত কিছুর বিরোধিতা করবেন, কারণ খুশি করতে হবে হুমায়ুন কবির, শেখ শাহজাহানকে? দেখুন, আমরা রাজনৈতিক জগতের ব্যক্তিত্ব নই বা রাজনীতি নিয়ে আমাদের খুব একটা কোথাও কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সারা ভারতবর্ষে একটা মেরুকরণ খুব স্পষ্ট যে ভারতবর্ষে দুটো পক্ষ, একটা হচ্ছে টুকরে টুকরে গ্যাং অর্থাৎ ব্রেকিং ইন্ডিয়া, আরেকটি হচ্ছে মেকিং ইন্ডিয়া। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, ভারতবর্ষ ত্যাগের দেশ, ভারতবর্ষ কোনো কালেই ভোগবাদকে প্রশ্রয় দেয়নি। ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা, ভারতবর্ষের যে সার্বিক ধর্মবোধ, অধ্যাত্মবোধ, তা কোনো দিন ভোগবাদকে প্রশ্রয় দেয়নি। কার্তিক মহারাজের বক্তব্য আপনি দেখালেন, ঠিক এই কথাই আজ থেকে 550 বৎসর আগে কলিযুগ পাবনা অবতার শ্রীমান মহাপ্রভু সমাজকে জাগ্রত করার জন্য বার বলেছিলেন। যেদিন কাজীর ফতোয়া এসেছিল প্রকাশ্য রাস্তায় ধর্মাচরণ বন্ধ হবে, আপামর নবদ্বীপবাসী, নদিয়াবাসীকে নিয়ে মশাল মিছিল করেছিলেন কাজীর দরবারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার কলমে লিখছেন, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহস্কন্ধ সিংহের হুঙ্কার। সেদিন মহাপ্রভু সিংহ হুঙ্কার দিয়েছিলেন। বাংলায় আজকে সাধু সন্ত, বাংলার সনাতনী অধ্যাত্ম ভাবনা কোথাও না কোথাও প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে, রাজশক্তির দ্বারা প্রতিনিয়ত ধিকৃত হচ্ছে। এবং এটাই আমি জিজ্ঞেস করেছিলাম সঞ্জয় শাস্ত্রী, আমি মানুষকে, আমার যেহেতু একদম সময় শেষ, কিন্তু এই আলোচনা প্রতিদিন চালাতে হবে। আপনারা কিছু মানুষ বলছে ধর্ম নিয়ে রাজনীতি, সত্যিই কি ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে পেরেছি? যদি ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে পারতাম তাহলে সারা ভারত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে তাদের সারা ভারতবর্ষের মানচিত্রে আজকে 73টা দেশ আছে, এত কোটি হিন্দুর একটা দেশ নেই। একদম। এবং এই প্রশ্নটা আমি বাংলার মানুষকে আমি করেছিলাম, তৃণমূলের শেষ ভরসা মুসলিম ভোট, তাই হুমায়ুন কবির, শেখ শাহজাহানদের 7 খুন মাফ। এই মুহূর্তে ফেসবুকে কত শতাংশ মানুষ এই মুহূর্তে উঠছে? 85% মানুষ। 85% মানুষ বলছেন হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে অস্তিত্ব সংকট তাদের মুসলিম ভোটই একমাত্র বাঁচাতে পারে। ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ? একেবারে শেষের দিকে চলে এসেছি জবাব চাই বাংলাতে। ইউটিউবে এই মুহূর্তে 6% মানুষ বলছেন না, এবং 94% মানুষ বলছেন হ্যাঁ। এবং এক্স স্যান্ডেলে তৃণমূলের শেষ ভরসা মুসলিম ভোট, তাই হুমায়ুন কবির, শেখ শাহজাহানদের 7 খুন মাফ। 95%, 95% মানুষ বলছেন হ্যাঁ, 7 খুন মাফ। এবং ঠিক এই জায়গা থেকে, যেহেতু আমার আর একদমই সময় নেই, আমি ক্ষমাপ্রার্থী বাকিদের কাছে, এই জায়গা থেকে আমি এই বিতর্ক শেষ করছি, কিন্তু এই প্রশ্নটা রেখে, হিন্দু কি সত্যিই এত সস্তা যে এটা ছড়িয়ে দেওয়া যায়? ভাবুন আজ রাত্রে ঘুমানোর আগে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি ময়ূক সঙ্গে। 4 জুন ভোটের রেজাল্ট, পক্ষে বিপক্ষে, চুলোচুলি, দলাদলি, সমস্ত খবর রিপাবলিকে। সকাল 6টা থেকে রাত 12টা, রিপাবলিকে মানুষের মহানির্ণয়। দেখুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর।